নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ঠিক রাত 9টায় শুরু করছি নিউজ রুম লাইভ। আরজি করে কড়া মুখ্যমন্ত্রী, সাসপেন্ড করলেন 3 আইপিএস অফিসারকে। সাসপেন্ড তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা। এই 3 জনের বিরুদ্ধেই অভিযোগে সরব হয়েছিলেন অভয়ার মা বাবা। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করবো। 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। দেশ জুড়ে ঝড় তুলেছিল আরজি করের ঘটনা। কলকাতার প্রথম সারির এই সরকারি হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। তার আগে আরও কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরজি করের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল এমন 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিলেন তিনি। আরজিকর কাণ্ডের সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। তার বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার মা বাবা। এখন এডিজি আইবি পদে ছিলেন বিনীত গোয়েল, তাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছিল অভয়ের পরিবার। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। অভয়ের পরিবারের অভিযোগ, তাদের টাকা দিতে চেয়েছিলেন অভিষেক গুপ্তা। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা। আরজি করের তদন্তে বারবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অভয়ের পরিবার। তথ্য গোপনের অভিযোগ করেছে, তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছে। 2024-এর 14ই অগস্ট আরজি কর আন্দোলন চলাকালীন রাত দখলের সময় হঠাৎই একদল হামলা চালায় আরজি করের জরুরি বিভাগে। হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে লোকজন। প্রশ্ন ওঠে অপরাধ স্থলের সুরক্ষা নিয়ে। এরপরেই আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জোরদার হয়। কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। সবে শুরু, সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল, না সামনে আসেনি, তাদের আড়াল করে রেখেছেন মমতা ব্যানার্জি। আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। এই ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছিল, তখনই হতে পারত। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বেশি করে কোনো ব্যবস্থাই নেন। বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রথম দিন থেকে বলে আসছেন যে আরজি করের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন, অবশ্যই করবেন।
ভরসা আছে, অবশ্যই আছে। পুলিশ বা রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং তাতে আপনারা আপত্তি করেছিলেন বলেই তো সিবিআই তদন্ত হয়েছিল। সেই সিবিআই বলল রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেই হচ্ছে আসল অপরাধী। কোনো রাজনৈতিক স্লোগানের মাধ্যমে কাউকে কাউকে টার্গেট করে উইশ লিস্ট একটা ফ্রেম করা হচ্ছিল, সেটা যেন আজ সরকারে আসার সুযোগ নিয়ে রাজনৈতিক স্লোগানের প্রশাসনিক মান্যতা, সিবিআইকে অযোগ্য, সিবিআইয়ের তদন্ত অসম্পূর্ণ, এরম একটা ভাবমূর্তি তৈরি করে দিয়ে এটা আইনিভাবে সম্ভব কিনা এটা আইনজ্ঞরা খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর এই 3 আইপিএস কে সাসপেন্ড করার মধ্যে জোড়া বার্তা দেখছে রাজনৈতিক মহল। বামেদের অভিযোগ ছিল আরজি করের ঘটনাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়েছে বিজেপি। নির্যাতিতার মাকে প্রার্থী করেছে, অথচ সিবিআইয়ের তদন্ত বেশি দূর এগোয়নি। 3 আইপিএস এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই প্রচারকে উড়িয়ে দিল বিজেপি সরকার। 3 আইপিএস কে সাসপেন্ড করার অর্থ এই তথ্য কেন্দ্রীয় সরকারের কাছেও যাবে। এই অফিসারদের সার্ভিস বুকে দাগ লেগে গেল। 3 শীর্ষস্থানীয় পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী গোটা বাহিনীকে বার্তা দিলেন, আইন মেনে কাজ না করলে কাউকে রেয়াত করা হবে না। 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। নিউজ 18 বাংলা। এবার সংশোধনাগারে সংশোধন, কড়া পদক্ষেপ। প্রেসিডেন্সি জেলের সুপার সাসপেন্ড, প্রেসিডেন্সি জেলের চিফ কন্ট্রোলার দীপ্ত ঘড়াইও সাসপেন্ড। জেলে ফোন ব্যবহার দুষ্কৃতীদের, এরকম 23টি ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত। জেল কর্তাদের সাসপেন্ড করে সিআইডি কে দিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় 2 জনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। শুধুমাত্র এটা উদ্ধার করে ওদের আইসোলেশন সেলে পাঠানো নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি, সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র অ্যাকিউজড পার্সনদের এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ তিলজলার ফায়ারের পরে। বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীদের রেফার করে দেওয়া হয়েছে, আর এবার রেফার রোগের দাওয়াই মুখ্যমন্ত্রীর। সরকারি হাসপাতাল থেকে রোগী ফেরানো যাবে না, কত বেড খালি সরাসরি নজরদারি মুখ্যমন্ত্রী। প্রয়োজনে রেলের হাসপাতালে রোগী পাঠানো যাবে, বেড ফাঁকা থাকলে বেসরকারি হাসপাতালে পাঠানো যাবে। কেন্দ্রীয় হাসপাতাল এবং ইএসআই হাসপাতালের সঙ্গে চুক্তি হবে সরকারি হাসপাতালগুলির। হাসপাতালের দালাল চক্র রুখতেই কড়া নজর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এসএসকেএম এর স্বাস্থ্য বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্সের দালাল চক্র রুখতে পদক্ষেপ। কিলোমিটার অনুযায়ী অ্যাম্বুলেন্সের ভাড়া, নর্মাল, এসি এবং আইসিইউ অ্যাম্বুলেন্স। 3 পর্যায়ে অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্য জুড়ে অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্স, কিলোমিটার অনুযায়ী অ্যাম্বুলেন্সের ভাড়া, নর্মাল, এসি এবং আইসিইউ অ্যাম্বুলেন্স। 3 পর্যায়ে অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্য জুড়ে। বিধানসভায় বিরোধীদের বাক স্বাধীনতা, সৌজন্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি দিলেন শর্তাধীন আশ্বাস, ভোট পরবর্তী অশান্তিতে কেউ ঘরছাড়া হলে
বাড়ি ফেরানো হবে। তবে 21-এর ভোট পরবর্তী অশান্তির সঙ্গে জড়িত থাকলে তাকে রেয়াত করা হবে না। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, সেই সরকারের আমলে বিধানসভার প্রথম অধিবেশন। সেই অধিবেশনেই বিরোধীদের বাক স্বাধীনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা চাই একটি নতুন যুগের সূচনা। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক। এটা মারামারি করার জায়গা নয়। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে, আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। শুক্রবার অধিবেশনের শুরুর দিকে বলতে ওঠেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তোলেন তিনি। আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। প্রতিবাদ জানাতে শুরু করেন বিজেপির বিধায়করা। মাননীয় সদস্যরা, আমি আপনাদের বলছি, আজকে ওনারা এজেন্ডার বাইরে গিয়ে বলছেন, আপনারা শুনুন, বাধা দেবেন না, ঠিক যথাসময়ে উত্তর সরকার দিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর বার্তার পর ফের বলতে ওঠেন বিরোধী দলনেতা। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয়, তার বক্তব্য শোনেন মুখ্যমন্ত্রী, তারপর বলতে ওঠেন। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল, তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। 2021-এ তৃণমূলের জয়ের পর ভোট পরবর্তী অশান্তিতে রক্তাক্ত হয়েছিল বাংলার নানা প্রান্ত। সবথেকে বেশি অভিযোগ ওঠে কোচবিহার, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে। সারা নানুরের এবং বীরভূমের একাধিক জেলায়, আমার ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকাতেও যেভাবে পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছিল, আমাদের ছেলেরা ঘর ছাড়া হয়েছিল, সে অবর্ণনীয় অত্যাচার এবং অমানবিক এবং হিংসা সেই সময় যারা যে সন্ত্রাস করেছিল, সেই সন্ত্রাসকারী মানুষকে আমরা এমনি সহজেই ছেড়ে দেব না। তুফানগঞ্জের মানুষ, কোচবিহারের মানুষ, দিনহাটার মানুষ, জলপাইগুড়ির মানুষ, কেউ এখনো, উত্তরবঙ্গের মানুষ এখনো ভুলতে পারছে না। তারা যে বাড়িঘর ভেঙেছে, এমনকি ছোট শিশু ছিল তাদের এমনভাবে বাড়ি ভাঙা হয়েছে, তাদের যে বাচ্চাকে দুধ খাওয়াবে তার চামচটা অবধি রাখেনি। সেগুলো মানুষ ভুলে যায়নি। কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ সব পালিয়ে গেছে আসামে। দিনের পর দিন, মাসের পর মাস তাদের ক্যাম্পে থেকেছে। মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। সব মানুষ বাড়ি ছাড়া হয়ে আসামে শেল্টার নিয়েছিল। আমরা একটু তো কোনো কিছু ভুলে যাইনি। 2021 সালে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল 2রা মে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়, 2রা মের রাত থেকেই হামলা শুরু হয় নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের টার্গেট করে। খুন, ধর্ষণ, বাড়িতে ভাঙচুর, লুটপাট, কোনো অভিযোগই বাদ যায়নি। বিজেপির অভিযোগ, ফল গণনার পর 2 দিন একেবারে নিষ্ক্রিয় হয়ে বসেছিল পুলিশ। এনএইচআরসির রিপোর্ট অনুযায়ী ভোট পরবর্তী অশান্তির কারণে 2রা মে থেকে 20 জুনের মধ্যে 29 জনকে খুনের অভিযোগ দায়ের হয়। খুন সহ সমস্ত অভিযোগ যোগ করলে সংখ্যাটা
2000-এর কাছাকাছি। 21-এর এই ক্ষত বুকে নিয়েই 26-এ ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। তবে পদ্ম নেতাদের মুখে বদলা নয়, ছিল বদলের প্রতিশ্রুতি। ভোটের ফল প্রকাশের পর অবশ্য রাজ্যের কয়েকটি এলাকা থেকে অশান্তির খবর আসে। বিজেপির পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে তৃণমূলের অফিসে অনেকে হামলা করেন। এই ছবি বদলাতে শুরু থেকেই কড়া অবস্থান নেয় বিজেপি নেতৃত্ব। বার্তা দেন খোদ প্রধানমন্ত্রী। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। भय नहीं, भविष्य की बात होनी चाहिए। किसने किसे वोट दिया, किसे नहीं दिया, उससे ऊपर उठकर बंगाल की सेवा के लिए काम करे। বারবার শান্তির বার্তা দিয়েছেন বিজেপির রাজ্যের নেতারা। এবার বিধানসভায় দাঁড়িয়ে বিচারের বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। একদম পরিষ্কার শর্ত, আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। নিউজ 18 বাংলা। জনতাই তৈরি করে নেতা, জনতার ভরসায় নেতার শক্তি। নেতা এবার জনতার মাঝে, জনতার মাঝে মুখ্যমন্ত্রী সরাসরি জনতার অভাব অভিযোগ শুনতে এবার জনতার দরবার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুন কলকাতা থেকে শুরু কর্মসূচি। গণতন্ত্রে জনতাই শেষ কথা। জনতা চাইলে সিংহাসনে, না হলে পথে। বিপুল জনমত নিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। এবার সরাসরি সেই জনতার মাঝেই যেতে চান মুখ্যমন্ত্রী। নিজেই তাদের কথা শুনতে চান, বার্তা দিতে চান। জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পয়লা জুন থেকে শুরু হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। জনতার সামনে বসে তাঁদের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে শুরু হবে জনতার দরবার। ধনধান্য অডিটোরিয়ামে প্রথম জনতার দরবার হওয়ার কথা। তারপর জেলায় এই কর্মসূচি হতে পারে। জনতার দরবার হলো বিজেপির সিগনেচার কর্মসূচি। দিল্লি থেকে ওড়িশা, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, একাধিক বিজেপি শাসিত রাজ্যেই মুখ্যমন্ত্রীদের জনতার দরবার বসে, যেখানে জনতার অভিযোগ সরাসরি শোনেন মুখ্যমন্ত্রী। कहाँ पे? संत कबीर नगर में। जमीन आपकी है, इसको संत कबीर नगर में दो भाई, डेढ़ सबको। क्यों नहीं आप सुनाई देंगे? पता है क्या बात है? मुख्यमंत्री का कथा शुनते किंतु दिव्यांग मानकर जो स्थिति बर्तमान এবার জনতার মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই কর্মসূচি ইতিমধ্যেই চালু রয়েছে। আর এবার এ রাজ্যেও জনতার দরবার শুরু হতে চলেছে। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষের অভাব অভিযোগ যাতে অন স্পট সমাধান করা যায়। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।